নমস্কার বন্ধুরা, রাতের ঘন ঘটায় সকলকে স্বাগত। আজ শুনবেন এক ভয়ানক পিশাচের কাহিনী। সুরজিৎ ঘোষের কলমে চক চন্দনপুরের পিশাচ। প্রচ্ছদ ও গল্প পাঠে আমি পার্থসারথী কয়াল। আবহে ডিটুন প্রোডাকশন। সমগ্র গল্পের উপস্থাপনায় সুপ্রিয় সাউ। শুরু হচ্ছে সুরজিৎ ঘোষের কলমে চক চন্দনপুরের পিশাচ। অমাবস্যার রাতের মধ্যপ্রহরের নিশ্ছিদ্র ধূসর কালো অন্ধকার গায়ে মেখে চক চন্দনপুরের বিশাল বড় শ্মশানের বুকে সহসা জ্বলে উঠল আগুন। বেশ কিছু শুকনো কাঠ একত্রিত করে সেই আগুন প্রজ্বলিত করা হয়েছে। আগুনের সামনে একেবারে মুখোমুখি বসে রয়েছে এক বলিষ্ঠ চেহারার বৃদ্ধ পুরুষ। তবে সেই পুরুষটির রূপ এতটাই ভয়ানক এবং সাংঘাতিক যে তাকে দেখলে যে কোনো মানুষের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হতে বাধ্য। মাথায় লম্বা লম্বা চুলগুলো একে অপরের সাথে জট পাকিয়ে বট গাছের ঝুড়ির মতো নেমে এসেছে নিচের দিকে। চওড়া প্রশস্ত ললাটে কালো রঙের ছাইয়ের প্রলেপ। চোখ সম্পূর্ণরূপে টকটকে লাল। এত লাল চোখ সচরাচর কোনো মানুষেরই দেখা যায় না। সে যে সাংঘাতিক কোনো রকমের নেশায় চূড়ান্তভাবে আসক্ত এ কথা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে পুরুষটির দুই চোখের মণি অদ্ভুত রকমের বিবর্ণ। এই রকম সাদা চোখের মণি হয়তো লাখে একজনেরই হয়। কোমরে একখানি মলিন কালো বস্ত্র জড়ানো থাকলেও শরীরের বেশিরভাগ অংশই উন্মুক্ত। হাতে ও গলায় বিভিন্ন পাথরের মালা। বিড়বিড় করে কি যেন এক মন্ত্র উচ্চারণ করছে সেই সাধক ক্রমাগত, বিরামহীনভাবে। সেই সঙ্গে মাঝে মধ্যেই যজ্ঞের আগুনের মধ্যে ছুঁড়ে দিচ্ছে কিছু উপাদান। তাতেই আগুনের মাত্রা লাফিয়ে লাফিয়ে যেন বৃদ্ধি পাচ্ছে। জনমানবহীন নির্জন শ্মশানের ত্রিসীমানায় মানুষজন তো বহু দূরের কথা, নিদেন পক্ষে একটা কুকুর বিড়াল পর্যন্ত দেখা যায়নি বহুক্ষণ। অমাবস্যার রাত, সে কারণে আকাশে আজ চাঁদের দেখা মেলেনি। মধ্য গগন হতে আলকাত্রার মতো কোনো এক অদৃশ্য তরল যেন নেমে এসেছে ধরিত্রীর গর্ভে। সেই সাধক এবার পাশে রাখা একটি নরকরটির খুলির মধ্যে সঞ্চিত করা কোনো এক তরল পদার্থ ঢক ঢক করে গলদ্ধকরণ করল। তারপর বাঘের মতো হুঙ্কার ছেড়ে উচ্চ কণ্ঠে দুই হাত দুদিকে প্রসারিত করে বলল, জাগো, 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 হে নরক লোকের অধিপতি, তুমি উঠে এসো, তুমি উঠে এসো পাতালের অতল অন্ধকার গর্ভ থেকে এই মর্তভূমিতে। আমি পিশাচ সিদ্ধ সাধক তোমায় জাগিয়ে তুলেছি। আজ এই পবিত্র শ্মশানে আমার সাধনায় তুমি সন্তুষ্ট হয়ে জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো। এই কথা বলে সাধক আবার ডান হাতের মুঠোয় ধরে থাকা
কিছু উপাদান সজোরে ছুঁড়ে দিল আগুন লক্ষ্য করে, আর সাথে সাথেই আগুনের লেলিহান শিখার মাত্রা দ্বিগুণ বৃদ্ধি পেল। চন্দনপুর শ্মশানের পার্শ্ববর্তী খালের ধারে থাকা ঘেঁটু ফুলের ঝোপ থেকে উঠে এলো একদল রক্তলোভী শৃগালের সমবেত হুঙ্কার ধ্বনি। তারা এমনভাবে উচ্চকণ্ঠে একসাথে ডেকে উঠল যেন মনে হলো তারাও সকলে একত্রিত হয়ে আহ্বান জানাচ্ছে কোনো অপশক্তির। কালো গালিচার মতো গগনপটে এতক্ষণ যাবৎ অভ্রের কণার মতো যে ক্ষুদ্র দুটি একটি নিষ্প্রভ নক্ষত্র বহু কষ্টে শত আলোকবর্ষ দূর হতে মুখ তুলে তাকিয়েছিল, তারাও যেন এবার অপরিসীম কোনো ভয়ে মেঘের আড়ালে তলিয়ে গেল। শোঁ শোঁ শব্দে ঘূর্ণন বেগে বাতাস বইতে লাগলো সমগ্র শ্মশান চত্বর জুড়ে। সেই সাধক এবার মহা আনন্দে খলখল করে হেসে উঠল। তার সেই অট্টহাসির শব্দ ছড়িয়ে পড়ল দিক বিদিক জুড়ে। বাতাসের মধ্যে খুব সূক্ষ্মভাবে মিশে যেতে লাগলো একটা উৎকট বিশ্রী পচা গন্ধ। সেই সঙ্গে সাধক বলতে লাগলেন, জাগো জাগো হে পিশাচ, তুমি জাগো। চন্দনপুরের এই শ্মশানে আজ এই শুভ মুহূর্তে তোমার জাগরণ ঘটুক। যজ্ঞের আগুন হতে নির্গত কালো ধোঁয়ার মধ্যে এবার এক দানবীয় আকারের সৃষ্টি হল। সেই আকার এতটাই ভয়ঙ্কর, এতটাই বীভৎস যে যে কোনো সাধারণ মানুষের হৃদযন্ত্র বিকল করে দেওয়ার পক্ষে তা যথেষ্ট। কালো ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে ধীরে ধীরে আকার নিল পিশাচ। তার দেহটা খানিকটা মানুষের মতো হলেও মস্তক পুরোপুরি মোষের মতো। মাথায় বিদ্যমান বিশাল আকারের দুটো বড় শিং, দুই চোখের অক্ষি কোটরের মধ্যে যেন দপ দপ করে জ্বলছে দু টুকরো জ্বলন্ত কাঠ কয়লার আগুন। নাসারন্ধ্রের ছিদ্র হতে বুঝি বাইরে বেরিয়ে আসতে চাচ্ছে গরম বাতাসের হলকা। কালো কুচকুচে থকথকে মাংস দ্বারা নির্মিত তার পেশিবহুল শরীর। দেহের বিভিন্ন অংশে কালো উল্কি চিহ্নের মতো কি যেন সব আঁকা। দুই হাতের প্রতিটা আঙুলে বড় বড় তীক্ষ্ণ ধারালো নখ বিদ্যমান। কোমরে এক ফালি লোমশ চামড়ার আস্তরণ জড়ানো। পায়ের পাতার বদলে সেখানে রয়েছে মোষের মতো খুর। এই কি তবে নরকলোকের পিশাচ? পিশাচকে দেখে পিশাচ সিদ্ধ সাধক অত্যন্ত খুশি হয়ে মহানন্দে হাসতে হাসতে বললেন, হে পিশাচ, তুমি ধ্বংস করে দাও, তুমি ধ্বংস করে দাও সমস্ত কিছু নির্বিচারে, নির্বিশেষে। তুমি মানুষ হত্যা করো। সমগ্র তল্লাটে তোমার আতঙ্কের জন্ম হোক। এতে তোমারও লাভ, আমারও লাভ। তর তাজা মানুষের রক্তের স্বাদ তুমি পাবে। ত্রাহি ত্রাহি চিৎকার যেন
পরিবেশে ভরে ওঠে। রাত্রি মানে যেন মনুষ্য সমাজের কাছে আতঙ্কের অপর নাম হয়। পরের দিন সকাল হতে না হতেই চকচন্দনপুর গ্রামের বেশ কিছু মানুষ গ্রামের বারোয়ারিতলার মন্দিরে এসে উপস্থিত হলো। সেখানে আজকের নিত্যদিনের মতো উপস্থিত ছিলেন গ্রাম প্রধান সুধাময় বাবু। এই গ্রামেরই এক অত্যন্ত সম্মানীয় বৃদ্ধ ব্যক্তি, নাম পরিমল ভট্টাচার্য। তাকে গ্রামের প্রত্যেকটি মানুষ যথেষ্ট শ্রদ্ধা ও সম্মানের সাথে দেখে, কারণ তাদের পরিবার সম্ভ্রান্ত বনেদি পরিবার। সুধাময় বাবুর উদ্দেশ্যে পরিমল বাবু বললেন, কি ব্যাপার বলুন দেখি সুধাময় বাবু? কাল রাতে শ্মশানের দিক থেকে কিসের যেন আওয়াজ আমাদের গ্রামের অনেক মানুষ শুনতে পেয়েছে। আমার বাড়ি তো গ্রামের একেবারে শেষ মাথায়, তাই আমি কিছু শুনতে পাইনি। আপনি কি কিছু শুনেছেন? পরিমল ভট্টাচার্যের কথায় গ্রামপ্রধান সুধাময়বাবু অত্যন্ত চিন্তিত কণ্ঠে বললেন, আজ্ঞে হ্যাঁ পরিমল বাবু, আপনি একেবারে সঠিক শুনেছেন। সত্যি গতকাল গভীর রাতে শ্মশান হতে কিছু বিজাতীয় শব্দ ভেসে এসেছে গ্রামের দিকে। বিজাতীয় শব্দ? তা সুধাময় বাবু, সেই বিজাতীয় শব্দ ঠিক কি রকম? আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না সে শব্দ আসলে কীরকম ছিল, তবে এটুকু বলতে পারি যে সে শব্দ খানিকটা হাসির মতো ছিল, বা বলা ভালো অট্টহাসির শব্দ। কিন্তু কোনো মানুষের হাসির শব্দ যে এত জোরালো এবং মেঘের গর্জনের মতো এমন দ্বারা গম্ভীর হতে পারে তা আমাদের ধারণার একেবারে বাইরের বিষয়। আজ ভোরের আলো ফুটতেই শ্মশানে গিয়ে আমাদের গ্রামের বেশ কিছু ছেলে পুলে দেখে এসেছে সেখানে নাকি কোনো এক যজ্ঞ করা হয়েছে কালকে অমাবস্যার রাত্রে। যজ্ঞের বিভিন্ন অবশিষ্ট উপাদান এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সমস্ত কিছু দেখে বুকের মধ্যে কেমন যেন একটা শিরশিরে ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ছে ক্রমশ। মনটা বারে বারে কু ডেকে উঠছে, মনের মধ্যে আশঙ্কা জন্ম নিচ্ছে আমাদের গ্রামের আকাশে কোনো অমঙ্গলের মেঘ না ঘনিয়ে আসে। এসব আপনি কি বলছেন সুধাময় বাবু? সত্যি কথা বলতে আমারও আপনার কথা শুনে কেমন যেন ভয় ভয় লাগছে। কি জানি আমাদের জন্য এবার ঠিক কোন বিপদ ওত পেতে বসে আছে। আজ রাতে খুব সাবধানে থাকতে হবে। এভাবেই চকচন্দনপুর গ্রামের প্রতিটি মানুষের মনের মধ্যে ছড়িয়ে পড়ল এক অজানা ভয়ের অনুভূতি। একটা যেন কি হয় ভাব নেমে এলো স্থানীয় অঞ্চল জুড়ে। পরিবেশ হয়ে উঠল বেশ উত্তেজনাপূর্ণ।
তবে দিবালোকের আলো ফুরিয়ে যত সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হতে লাগলো, ততই যেন কেমন থমথমে নীরবতায় পূর্ণ হয়ে উঠল সমস্ত পরিবেশ। বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের পূর্বে আবহাওয়া ঠিক যেরকম নিস্তব্ধ হয়ে ওঠে, এই আবহাওয়াও ছিল একেবারে হুবহু তাই। গ্রামের মানুষেরা অশনি কোনো কিছুর আশঙ্কায় যে যার গৃহের ভেতরে প্রবেশ করে দরজা জানলা বন্ধ অবস্থায় নিজেদের গৃহবন্দী করল। আর অন্যদিকে যে সরু মেঠো কাঁচা মাটির রাস্তাটা আঁকা বাঁকাভাবে শ্মশান লাগোয়া অঞ্চল হয়ে গ্রামে ঢুকেছে, সেই রাস্তা ধরে হেঁটে হেঁটে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছিল চকচন্দনপুর গ্রামেরই দুই যুবক, প্রাণতোষ আর নিখিল। এ সকল বিষয় সম্পর্কে তারা সামান্যতম অবগত নয়। একটানা বেশ কয়েকদিন তারা গ্রামের বাইরে গিয়েছিল কর্মসূত্রে। আজই বাড়ি ফেরার দিন, তবে ফিরতে ফিরতে যান্ত্রিক গোলযোগের কারণে বেশ অনেকটাই সন্ধে হয়ে গেল। তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্যের কাজ নিয়ে আলোচনা করতে করতে অত্যন্ত ব্যস্ত ছিল। প্রাণতোষ বলল, তা ভায়া নিখিল, বলো এবার ব্যবসায় কেমন মুনাফা অর্জন করলে? হ্যাঁ ভাই প্রাণতোষ, ঈশ্বরের কৃপায় তা নেহাত মন্দ নয়। শুনলাম তোমারও নাকি বেশ ভালোই লাভ হয়েছে। হ্যাঁ, একেবারে ঠিকই শুনেছ। সত্যি এরকমভাবে ব্যবসার কাজ চলতে থাকলে আমাদের অবস্থা ফিরে যাবে। অল্প কিছুদিনের মধ্যেই পরিবারের আর অভাব অনটন বলে কোনো কিছুই থাকবে না। দুবেলা দুমুঠো ভাতের জন্য মাথায় হাত রেখে চিন্তা করতে হবে না আর। বুঝলে হে ভায়া, আমি এবার ঠিক করেছি বছরের শেষের দিকে গ্রামের প্রধান সুধাময় বাবুর হাতে বেশ কিছু অর্থ তুলে দেব, গ্রামের সার্বিক উন্নয়নের কাজে ব্যয় করার জন্য। বাহ, এ তো খুব ভালো কথা। তবে তুমি একলা কেন? আমিও তোমার সাথে গ্রামের উন্নয়নের কাজে অংশগ্রহণ করব। ঠিক আছে ভাই, তুমি যখন বছর শেষে গ্রাম প্রধান সুধাময় বাবুর হাতে অর্থ তুলে দেবে, তখন না হয় আমাকে জানিও। আমিও আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু দিয়ে সাহায্য করব। সত্যিই তো, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করলেই তো আর হবে না। আমাদের গ্রামের মানুষগুলোর কথাও তো চিন্তা করতে হবে। তারা যে বড্ড দরিদ্র, বড্ড দুস্থ। এই সমস্ত দরিদ্র দুস্থ মানুষগুলোর পাশে এতটুকু যদি দাঁড়াতে পারি, তাহলে নিজেদের জীবনকে সার্থক বলে মনে করব। এভাবে গল্প করতে করতে নিখিল আর প্রাণতোষ এগিয়ে চলেছিল শ্মশানের গা ঘেঁষে আঁকা বাঁকাভাবে চলে যাওয়া সরু রাস্তাটা ধরে। রাস্তার দুই ধারে দণ্ডায়মান বিশাল বড় বড় বনস্পতির দল অন্ধকার গায়ে মেখে সাক্ষাৎ অশরীরী দূতের মতন বিরাজ করছিল। গতকাল অমাবস্যা রাত্রি হওয়ার কারণে জমাট কালো অন্ধকারে ডুবে গিয়েছে পরিবেশ। কোথাও আলোর এতটুকু চিহ্ন মাত্র নেই।
কেবলমাত্র দু একটা জোনাকি পোকা বিচ্ছিন্নভাবে তাদের ক্ষুদ্র স্বল্প সোনালি আলোকে সম্বল করে উড়ে বেড়াচ্ছে এদিকে ওদিকে। রাস্তা ধরে আরও কিছুটা পথ এগিয়ে আসার পরে হঠাৎ করে নিখিলের নাকে এসে ঠেকল একটা বিশ্রী পচা গন্ধ। সেই গন্ধটা এতটাই বাজে যে মনে হলো দীর্ঘদিন ধরে কাছে পিঠে কোথাও যেন মাংসকে পচানো হয়েছে। বিশ্রী দুর্গন্ধের জেরে তার তলপেট গুলিয়ে উঠল। ইচ্ছে করলে হড়হড় করে বমি করে দিতে, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে নাক মুখ চাপা দিয়ে সে বিকৃতভাবে বলল, ইস, কি বাজে গন্ধ! এরকম গন্ধ কোথা থেকে আসছে বলো তো? সত্যিই তো, হঠাৎ করে গন্ধটা কোথা থেকে এলো বলো তো? প্রাণতোষের মুখের কথা শেষ হলো না। তার মুখের কথা শেষ হওয়ার পূর্বেই সে যে নারকীয় দৃশ্য দেখল তাতে তার মুখের কথা মুখের মধ্যেই আটকে গেল। রাস্তার ধারে যে বিশাল বড় পাকুড় গাছটা রয়েছে, সেই পাকুড় গাছের উঁচু মগডালে উবু হয়ে বসে আছে একটা প্রাণী। আচমকা কথা বলতে গিয়ে অজান্তেই প্রাণীটার দিকে চোখ চলে গিয়েছে ওর। অন্ধকারের মধ্যে খুব একটা ভালোভাবে সেই প্রাণীটাকে দেখা না গেলেও যেটুকু দেখা যায় তাই যথেষ্ট যে কোনো মানুষের হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দেওয়ার জন্য। প্রাণতোষের মনে হলো তার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা বরফ গলা জলের মতন রক্তের একটা স্রোত বুঝি নেমে গেল সরসর করে নিচের দিকে। মুহূর্তের মধ্যে ছেলেটার কপালে হাতের তালু, পায়ের পাতা ঘেমে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। প্রাণতোষের কথা কেন থেমে গেল সে বিষয়ে আলোকপাত করতেই নিখিল দেখল সে থমকে দাঁড়িয়েছে এবং তার চোখ মুখের অভিব্যক্তি বদলে গেছে। তার মুখমণ্ডলের ফ্যাকাশে ভাব দেখে বোঝা যায় যে সে যেন মারাত্মক ভয় পেয়েছে। নিখিল কোনো কিছু বুঝতে না পেরে প্রাণতোষের উদ্দেশ্যে প্রশ্ন করল, কি হলো? কি হলো ভাই? হাঁটতে হাঁটতে তুমি হঠাৎ থমকে দাঁড়ালে কেন? এমনিতেই জায়গাটা সাংঘাতিক রকমের দুর্গন্ধে পরিপূর্ণ, তার উপর আবার অযথা এখানে দাঁড়িয়ে থাকার তো কোনো মানেই হয় না। নিখিলের প্রশ্নের জবাবে প্রাণতোষ কোনো উত্তর দিল না দেখে তার চোখের দৃষ্টি অনুসরণ করে গাছের দিকে তাকালো নিখিল। আর তাকাতেই তার বুকের মধ্যে একটা মোচড় দিয়ে উঠল। শরীরের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে গেল এক এক করে। গাছের ডাল ধরে যে জিনিসটা উপুু হয়ে বসে আছে সে কখনোই কোনো মানুষ কিংবা কোনো সাধারণ প্রাণী হতেই পারে না। মানুষের আকৃতি এত বড়, এত বিশাল হয় না। আনুমানিক প্রায় 7 থেকে 10টি মানুষকে একত্রিত করলে যে বিশাল কাল্পনিক আকারের সৃষ্টি হতে পারে, এই আকার যেন ঠিক সেরকম। তার মাথায় বড় বড় দুটি লম্বা শিং উঁচু হয়ে রয়েছে। 2 চোখের মধ্যে মণি বলে কিছু নেই, সেখান থেকে বেরিয়ে আসছে কেবলই টকটকে লাল উজ্জ্বল আলোর ছটা। নিখিলের বুঝতে অসুবিধে হলো না এই দুর্গন্ধটার উৎস আসলে ওই কালো অবয়ব। সে বুঝতে পারল এক্ষুনি এখান থেকে তাদের পালিয়ে যেতে হবে, না হলে সাংঘাতিক বিপদ লেখা রয়েছে তাদের অদৃষ্টে। তারা উভয়েই হয়তো আর কোনো দিন বাড়ি ফেরার সুযোগ পাবে না।
নিখিল নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রাণতোষের হাত ধরে একটা হ্যাঁচকা টান দিল সজোরে। কিন্তু ততক্ষণে প্রাণতোষ পুরোপুরিভাবে হকচকিয়ে গিয়েছে। সে ছুটল না, বরং মাটির মধ্যে কেমন যেন বিমূঢ় অবস্থায় লুটিয়ে পড়ল। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে পিছন ফিরে তাকিয়ে নিখিল দেখল উঁচু মুখ ডালে যে প্রাণীটা বসেছিল সে এবার আকাশ কাঁপানো শব্দে রীতিমতো নারকীয় হুঙ্কার ছেড়ে এক লাফে নেমে এলো প্রাণতোষের দিকে। নিখিলের বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। তার মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বুঝি এই ফেটে যাবে। তার নাক মুখ দিয়ে গল গল করে রক্ত উঠে আসবে, কিন্তু পালানোর শেষ চেষ্টাটুকু তাকে করতেই হবে। তবে সে আদেও পালাতে পারবে কিনা এই সাংঘাতিক ভয়ানক প্রাণীটার হাত থেকে, সেটা ভগবানই জানে। হায়, নিখিল জানতো না তার সব চেষ্টাই বৃথা। যে সাংঘাতিক অশুভ শক্তির মুখোমুখি সে হয়েছে, তাতে তার হাত থেকে নিস্তার পাওয়ার বিন্দুমাত্র কোনো উপায় নেই। এ কি অঘটন ঘটল বলুন দেখি সুধাময় বাবু। এসব দৃশ্য দেখে হাত পা একেবারে পেটের ভেতর সেঁধিয়ে যাওয়ার জোগাড়। ছোট থেকে এত বড় হয়েছি, অথচ এখনো পর্যন্ত কোনোদিন এই রকমের মর্মান্তিক নৃশংস দৃশ্য দেখিনি। জীবিত দশায় যে দেখতে হবে তা কল্পনাও করিনি। আমাদের আশঙ্কাই তবে সঠিক বলে প্রতিপন্ন হলো। গ্রামের বুকে ঘনিয়ে এলো অমঙ্গলের ছায়া। আপনি একেবারে হক কথা বলেছেন পরিমলবাবু, কিন্তু সত্যি কথা বলতে কি আমার মাথায় কিছুতেই ঢুকছে না এ সমস্ত কিছু আসলে ঘটলো কি করে। আপনি বুঝতে পারছেন না সুধময় বাবু, আমাদের এই শ্মশানে কোনো এক সাংঘাতিক অশুভ শক্তিকে জাগিয়ে তোলা হয়েছে। সেই অশুভ শক্তির কারণে আমাদের গ্রামের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে তিলে তিলে। তাহলে এই অপশক্তির হাত থেকে মুক্তি লাভের উপায় কি? কিভাবে আমরা রক্ষা পাবো এ সাংঘাতিক অজানা অমঙ্গলের শক্তির হাত থেকে? জানি না সুধাময় বাবু, সেই উপায় আমার জানা নেই। পরের দিন সকালবেলায় সকলে শ্মশান লাগোয়া স্থানে এসে উপস্থিত হতেই দেখল সেখানে তাদেরই গ্রামের দুই যুবক, যথাক্রমে নিখিল আর প্রাণতোষের মৃতদেহ পড়ে রয়েছে। তবে সেই মরদেহগুলির অবস্থা এতটাই শোচনীয় যে তাদের চিনতে বেশ অসুবিধা হয়। কোনো এক ভয়ানক মাংসাশী প্রাণী যেন ছিঁড়ে ফুঁড়ে তাদের হত্যা করেছে। কারোর ধড় থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছে, তো কারো আবার কোমর থেকে পা ছিঁড়ে নিয়েছে। মৃত নিখিলের দুই চোখের বিস্ফারিত অবস্থা দেখে সকলেই বুঝতে পারল মৃত্যুর সময় সে কিরকম সাংঘাতিক কোনো বিভীষিকার মুখোমুখি হয়েছিল। গ্রামের ছোট থেকে বড় সকলেরই বুক কেঁপে উঠল। এমন মর্মান্তিক মৃত্যু দেখে আশেপাশের সমগ্র তল্লাটে রটে গেল চকচন্দনপুরের এই ভয়াবহ খবর।
গ্রামের মানুষের মনে ভয় একেবারে জাঁকিয়ে বসল ধীরে ধীরে। প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে আরও একটা দিনের অবসান ঘটিয়ে অপরাহ্নের আলো ফুরিয়ে নেমে এলো সাঁঝের অন্ধকার। আর অন্ধকার নামা মাত্রই গ্রামবাসীদের কাছে এখন রীতিমতো আতঙ্কের সামিল হওয়া। চকচন্দনপুর হয়ে উঠল শ্মশান ভূমির মতো থমথমে। কোথাও কোনো আলো জ্বলল না, কোথাও থেকে টু শব্দটি অবধি ভেসে এলো না। গৃহের দরজা জানলা বন্ধ করে প্রত্যেকে চুপচাপ বসে রইল ঠায়, বিনিদ্র অবস্থায়, নাওয়া খাওয়া ভুলে। রাত্রি যত গভীর হতে লাগলো ততই একটা বিটকেল পচা গন্ধের রেশ যেন আষ্টে পৃষ্ঠে অদৃশ্য কোনো নাগপাশের মতো জড়িয়ে ধরল চকচন্দনপুরের চতুর্দিকে। ঘরের মধ্যে বন্দি থাকা অবস্থাতেও গ্রামবাসীরা পরিষ্কার শুনতে পেল বাইরের অন্ধকারের মধ্যে কে যেন বিজাতীয় এক শব্দে তারস্বরে অট্টহাসি হাসছে। তবে সে আওয়াজ কোনো মানুষ কিংবা পশুর মতো নয়। সেই আওয়াজ আজ পর্যন্ত তারা কখনো কোনোদিন শোনেনি। গৃহবন্দী নিরীহ ভীত মানুষগুলো রীতিমতো ঠক ঠক করে কাঁপতে লাগলো অপরিসীম ভয়ে। মনে মনে তারা ঈশ্বরের নাম জপ করতে লাগলো। কিভাবে কিভাবে সেই রাত তারা কাটালো শুধুমাত্র তারাই জানে, আর জানে ঈশ্বর। পরদিন সকাল হতে মানুষজন গ্রামের বাইরে বেরিয়ে দেখল প্রতিটি বাড়ির গোয়াল ঘর থেকে একাধিক গবাদি পশু নিখোঁজ হয়ে গিয়েছে। গ্রামের রাস্তা রক্তিম বর্ণ ধারণ করেছে কাঁচা রক্তে। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গবাদি পশুদের মাংস। সকলে মিলে এবার একত্রিত হলো গ্রামপ্রধান সুধাময় বাবুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাদের সকলের বক্তব্য এক, প্রত্যেকেই এই অশুভ শক্তির হাত থেকে নিষ্কৃতি চায়। সবকিছু শুনে সুধাময় বাবু বললেন, আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, তোমরা একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। চকচন্দনপুরের মানুষজন গ্রামপ্রধানের বাড়ি থেকে চলে যেতেই সুধাময়বাবু পরিমল ভট্টাচার্যের দিকে এগিয়ে এসে ভারী চিন্তিত উদ্বিগ্ন গলায় বললেন, পরিমল বাবু, আপনি দয়া করে কিছু একটা উপায় বের করুন। যে ভীষণ রকমের বিপদের মুখোমুখি হয়েছি তার থেকে উদ্ধারের কোনো এক পথ আমাদের বের করতেই হবে। তা না হলে প্রাণের চেয়ে প্রিয় এই গ্রাম পুরোপুরিভাবে উজাড় হয়ে যাবে রাতারাতি। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি সুধাময় বাবু। আপনি এই গ্রামের প্রধান। আপনার মাথায় যে ঠিক কতখানি চিন্তার বোঝা চেপে রয়েছে তা আমি বিলক্ষণ উপলব্ধি করতে পারছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমিও নিরুপায়। কোনো কিছুতেই আমার এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথই মাথায় আসছে না। এই কথা বলে পরিমল ভট্টাচার্য বেশ অনেকটা সময় চুপচাপ বসে ভাবনা চিন্তা করার পর
কি যেন একটা মাথার মধ্যে খেলে যেতেই চকিতে লাফিয়ে উঠল। অত্যন্ত উত্তেজিত অবস্থায় ভট্টাচার্য মশাই বললেন, পেয়েছি পেয়েছি সুধাময় বাবু, একখানি উপায় আমি পেয়েছি। আমি এমন একজনের সন্ধান জানি যে এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করতে পারে। কে কে সেই ব্যক্তি পরিমল বাবু? তার নাম অতুল প্রসাদ চক্রবর্তী। বয়সে আমাদের থেকে অনেক নবীন হলে কি হবে, সে আমাদের তুলনায় জ্ঞানে ও পাণ্ডিত্যে অধিক পরিমাণ উচ্চতর। তন্ত্রমন্ত্র এবং নানান গূঢ় সাধনাবিদ্যা নিয়ে তার জ্ঞান অপরিসীম। তাহলে আর এক মুহূর্ত দেরি নয় পরিমল বাবু, আপনি এখনই তার ঠিকানাখানা আমায় দিন। আমি নিজে গিয়ে অতুল প্রসাদকে নিয়ে আসবো আমাদের গ্রামে। আপনার কথা শুনে মনে হচ্ছে এই ঘোর সংকটের হাত থেকে যদি কেউ আমাদের উদ্ধার করতে পারে তাহলে একমাত্র সেই পারবে। গ্রামপ্রধান সুধাময়বাবুর বৈঠকখানায় দামি মকমলের আরাম কেদারার উপর বসে রয়েছে এক স্বল্পবয়সী তরুণ যুবক। তার মাথা ভরা লম্বা লম্বা কেশরাশি নেমে এসেছে ঘাড় বেয়ে বক্ষদেশে। মুখমণ্ডলের মধ্যে বিরাজ করছে এক অপার স্নেহ এবং মমতার ছাপ। দুই চোখের দৃষ্টি শান্ত অথচ গভীর। যুবকের দুই চোখের নীলাভ মনির দিকে একটানা তাকিয়ে থাকলে মনে হয় যেন অতল সমুদ্রের ঢেউয়ের দিকে তাকানো হয়েছে। ঠোঁটের ওপর পাতলা গোঁফের আস্তরণ, গলায় ও হাতে রুদ্রাক্ষের মালা, পরনে রক্তবস্ত্র। পরিমল ভট্টাচার্যের কাছ থেকে অতুল প্রসাদ চক্রবর্তীর ঠিকানা জেনে আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে সুধাময়বাবু তৎক্ষণাৎ জুড়ি গাড়ি নিয়ে সেই স্থানে গিয়ে সমস্ত ঘটনার কথা বলে অতুল প্রসাদকে নিয়ে এসেছেন তার নিজ গৃহে। অতুল প্রসাদ ভীষণ ভালো এক অল্প বয়সী তরুণ তন্ত্র সাধক। চক চন্দনপুরের এমন ধারা বিপদের কথা শুনে বিন্দুমাত্র আপত্তি না করে সে রাজি হয়ে গিয়েছে গ্রামবাসীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। বৈঠকখানায় মুখোমুখি রাখা চেয়ারে বসেছিল অতুল প্রসাদ, পরিমলবাবু এবং সুধাময়বাবু। এছাড়াও সেই কক্ষের মধ্যে উপস্থিত ছিল বেশ কিছু দাসদাসী, যারা পাখার বাতাস করছিল কিংবা পানীয় শরবত এগিয়ে দিচ্ছিল। অতুল প্রসাদ শরবত শূন্য গ্লাস নামিয়ে রেখে বলল, আপনাদের গ্রামে প্রথম পদার্পণ করার সাথে সাথেই আমি বুঝতে পেরেছি যে এই গ্রামে সাংঘাতিক এক অশুভ শক্তির আগমন ঘটেছে। তবে এ কোনো সাধারণ অপশক্তি নয়। নরকলোকের সাক্ষাৎ পিশাচকে তুলে আনা হয়েছে আপনাদেরই গ্রামের শ্মশানে। রাতের অন্ধকারে আপনারা যে ভয়ানক অবয়বের দর্শন পেয়েছেন সেই হলো পিশাচ। অতুল প্রসাদের কথা শুনে অত্যন্ত চিন্তিতভাবে সুধাময়বাবু বললেন, এ তুমি কি বলছো বাবা? আমাদের গ্রামে সাংঘাতিক এক পিশাচের আগমন ঘটেছে, কিন্তু আমি বুঝতে পারছি না
হঠাৎ করে আমাদের গ্রামে পিশাচের আগমন ঘটলো কোথা থেকে? দেখুন সুধাময়বাবু, সত্যি কথা বলতে কি, কোনো স্থানে পিশাচের আগমন আপনা আপনি ঘটে না। পিশাচকে সাধনার মাধ্যমে বিশেষ পদ্ধতিতে সুনির্দিষ্ট যজ্ঞ করে তুলে আনা হয় নরকের অতল অন্ধকার হতে। সুতরাং আপনাদের এখানেও এই শ্মশানে কিছু বিশেষ যজ্ঞ করে পিশাচকে তুলে এনেছে কোনো এক সাধক। একটু ভালো করে ভাবার চেষ্টা করে বলুন তো আমাকে, এই কিছুদিন পূর্বে আপনাদের শ্মশানে কি কোনো যজ্ঞ করেছিল কোনো ব্যক্তি? একটু ভাবনা চিন্তা করে বৃদ্ধ পরিমলবাবু অত্যন্ত উত্তেজনার সাথে বলল, হ্যাঁ হ্যাঁ অতুল প্রসাদ, তুমি একেবারে সঠিক কথা বলেছ। এই যে অমাবস্যা গেল, সেই অমাবস্যার রাতেই আমাদের গ্রামের শ্মশানে কোনো এক যজ্ঞ করা হয়েছিল। সেই রাতে শ্মশানের বুক থেকে নানান রকম সব অদ্ভুত বিজাতীয় ভয়ানক শব্দ শুনেছিল আমাদের গ্রামের অনেক মানুষ। পরের দিন সকালবেলায় ওখানে ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন যজ্ঞের অবশিষ্ট উপাদান। কিন্তু বাবা, একটা কথা আমাকে একটু খোলসা করে বলো, কোন ব্যক্তি আমাদের শ্মশানের মধ্যে পিশাচ জাগরণ করবে? কেনই বা করবে? আমাদের গ্রামের মানুষের সাথে তার কিসের শত্রুতা? অতুল প্রসাদ বললেন, দেখুন পরিমলবাবু, এক্ষেত্রে যে শুধুমাত্র শত্রুতা থাকলেই এই কাজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যে ব্যক্তি পিশাচকে জাগিয়ে তুলেছে সে কেবলমাত্র নিজের সাধনা এবং নিজের শক্তি আরও অধিক পরিমাণে বৃদ্ধি করার কারণেই এই কাজ করেছে। আপনাদের এখানে পিশাচকে জাগিয়ে তুলে সে যত মানুষের হত্যা করতে সক্ষম হবে, পিশাচের দ্বারা ঠিক ততগুলো মানুষের জীবনী শক্তি গিয়ে পৌঁছবে ওই সাধকের কাছে। এতে পিশাচ যেমন রক্ত মাংসের স্বাদ পাবে, তেমনি একইভাবে সেই মৃত মানুষগুলোর শক্তিও পাবে ওই সাধক। সুতরাং এ বিষয়ে উভয় পক্ষেরই সমান লাভ। কিন্তু বাবা অতুল প্রসাদ, এবার তুমি বলো যে এত জায়গা থাকতে কেবলমাত্র আমাদের গ্রামের শ্মশানেই কেন সেই সাধক পিশাচকে জাগিয়ে তুলল? অন্যান্য জায়গায় আরও তো অনেক শ্মশান রয়েছে, তাহলে এই চকচন্দনপুরের শ্মশানেই কেন? খুবই গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত একখানি প্রশ্ন করেছেন সুধাময়বাবু। আপনার এই প্রশ্নের উত্তর হলো, পিশাচকে জাগিয়ে তোলার কাজ যে কোনো স্থানে করা সম্ভব নয়। আর 5টা জায়গার মতো অতীব সাধারণ কোনো জায়গায় পিশাচ জাগরণের সাধনা করলে তা ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে প্রবল। তবে বিশেষ কিছু লক্ষণযুক্ত উপযুক্ত স্থানে যজ্ঞ করলে সহজেই পিশাচ জাগরণ সম্ভব। আমার মনে হয় সেই সাধক আপনাদের শ্মশানে ওই সমস্ত লক্ষণ খুঁজে পেয়েছিল, আর ঠিক সেই কারণেই অমাবস্যার রাত্রে সেখানে যজ্ঞ করে পিশাচকে জাগিয়ে তুলেছে। এবার তাহলে কি হবে বাবা? এই ঘোর মারণ সংকটের হাত থেকে পরিত্রাণ লাভের কি কোনো উপায় নেই? সুধাময়বাবু, আপনি দয়া করে এত বেশি চিন্তিত হয়ে পড়বেন না, কারণ
অত্যাধিক চিন্তা আপনার শরীরের জন্য একেবারেই সঠিক নয়। আমি আপনাদের শ্মশানে আজ অপরাহ্নের আলো ফুরিয়ে আসার সাথে সাথেই এক বিশেষ যজ্ঞে বসব। যেই পদ্ধতিতে নরকের অতল অন্ধকার থেকে পিশাচকে তুলে আনা হয়েছে, ঠিক তেমনি একইভাবে বিপরীত পন্থা অবলম্বন করে আমি এই মর্তভূমি ছেড়ে পিশাচকে পুনরায় নরকে পাঠাবো। আপনি একদম চিন্তা করবেন না। তোমাকে কি যে বলে ধন্যবাদ জানাবো বাবা, সত্যি সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আহ, সুধাময় বাবু, এটা মোটেও ধন্যবাদ জানানো কিংবা কৃতজ্ঞতা প্রকাশের সময় নয়। আমার যজ্ঞের জন্য যা সমস্ত কিছুর প্রয়োজন, আমি আপনাকে সেই সমস্ত কিছুর একখানি তালিকা করে দিচ্ছি। আপনি বরং সেই তালিকা অনুযায়ী সব কিছু আনিয়ে দিন। আজ অপরাহ্নের আলো ফুরিয়ে সাঁঝের অন্ধকার নামলে মহাশ্মশানের বুকে প্রজ্বলিত হবে আগুন, এক যজ্ঞের আগুন। আপনাদের গ্রামে যে ঘোর অমঙ্গলের কালো ছায়া নেমে এসেছে, সেই কালো ছায়াকে চিরতরের জন্য বিতাড়িত করব আমি। সমগ্র দিনের অবসান ঘটিয়ে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো। শোঁ শোঁ শব্দে তীব্র বাতাস বইতে আরম্ভ করল। প্রকৃতি কেমন যেন অশান্ত হয়ে উঠল। এ যেন কোনো এক মহাপ্রলয়ের ইঙ্গিত। যজ্ঞের সমস্ত উপাদান এনে রাখা হলো শ্মশানের বুকে। সুনির্দিষ্ট পদ্ধতিতে একে একে শুকনো কাঠ সাজিয়ে অগ্নি দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আগুন জ্বালানো হলো। যজ্ঞের অগ্নিকুণ্ডের ঠিক মুখোমুখি আসনের উপর পদ্মাসনে বসল তরুণ যুবক তন্ত্রসাধক অতুল প্রসাদ চক্রবর্তী। রক্তাম্বর পরিহিত অবস্থায় আগুনের লেলিহান শিখার তেজরশ্মি তার গায়ে পড়ে এক অদ্ভুত রূপ দিল তাকে। দেখে মনে হলো সে যেন কোনো মানুষ নয়, বুঝি স্বর্গ থেকে সাক্ষাৎ কোনো দেবদূত নেমে এসেছে পৃথিবীর বুকে জগৎ সংসারকে এক অমঙ্গলজনক শক্তির হাত থেকে রক্ষা করবার জন্য। ওম কুর্মায় নমঃ, ওম কুণ্ডায় নমঃ, ওম মুকুন্দায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম পুরন্দায় নমঃ, তদন্তরে ওম ব্রহ্মণে নমঃ, ওম বৈবস্বতায় নমঃ, ওইং হ্রিং শ্রীং ওইং ক্লিং সৌ ব্রহ্মণে নমঃ। নানান পুঁথি ঘেঁটে একের পর এক মন্ত্র পাঠ করে চলল অতুল, একেবারে নির্ভুলভাবে। ওম ব্রহ্মাদ্য শক্তিভ্য নমঃ, ওম পদ্মাস্থ নিধিদেভ্য নমঃ, ওম ইন্দ্রাদি দিক্পালেভ্য নমঃ, ওম তবজ্জ্বলদস্থেভ নমঃ, ওম দক্ষিণা কালিকা নমাসি ত্বং অগ্নি ত্বং ত্বং হি স্বাহা, ওম চিৎ পিঙ্গল হন হন দহ দহ পচ পচ সর্বজ্ঞা জ্ঞাপয় স্বাহা স্বাহা হি স্বাহা স্বাহা জলে হি জলে জ্বল জ্বল জ্বলায় স্বাহা। রাত্রি যত বাড়তে লাগলো সেই মন্ত্রের উচ্চারণ আরো জোরালো হলো। নিস্তব্ধ নির্ঝুম প্রকৃতির বুকে গম গম করে উঠল মন্ত্রপাঠ, সাথে একের পর এক আহুতি। রাত্রির মধ্যপ্রহরে শ্মশানের বুকে আবির্ভূত হলো সেই নরক লোকের পিশাচ। উফ, কি বিভৎস, কি সাংঘাতিক তার রূপ, গর্জন ও হুঙ্কার। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। না, রক্ত চাই, রক্ত চাই, আমার রক্ত চাই। পিশাচের চিৎকারে থর থর করে কাঁপতে লাগলো যেন ধরিত্রী।
চোখের সামনে মাত্র কয়েক হাতের ব্যবধান। সেই ভয়ানক পিশাচকে দাঁড়িয়ে থাকতে দেখেও এতটুকু বিচলিত হয়ে পড়ল না অতুল প্রসাদ। তার দুই চোখের দৃষ্টি পূর্বের মতোই অত্যন্ত প্রখর এবং কঠিন রইল। অতুল প্রসাদের মনের মধ্যে সামান্যতম ভয়ের সূচনা হলো না। বেশ অনেকটা পরিমাণ গুঁড়ো সিঁদুর হাতে নিয়ে সে পিশাচের চারিদিকে একটা চক্র অঙ্কন করে তাকে বন্দি করল। তারপর যতবার সে আহুতি দিল ততবার পিশাচ চিৎকার করে উঠল, না না গরম লোহার উপরে জলের ছিটে পড়লে যেরকম চড়বড় করে ওঠে, খানিকটা সেরকম ভাবে বেঁকে চুরে গেল তার শরীর। যজ্ঞের মধ্যে শেষ আহুতি প্রদানের সাথে সাথেই নরকলোকের পিশাচ কালো কুচকুচে ধোঁয়ার মতো কুণ্ডলিতে পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। ঈশ্বরের উদ্দেশ্যে করজোড়ে প্রণাম জানিয়ে যজ্ঞবেদী ছেড়ে এতক্ষণ পরে উঠল অতুল প্রসাদ। নিজের কাজ সুস্থভাবে করে সে এগিয়ে চলল গ্রাম প্রধান সুধাময় বাবুর গৃহের উদ্দেশ্যে। সুধাময় বাবুকে আশ্বস্ত করে অতুল প্রসাদ বলল, সুধাময় বাবু, আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের গ্রামে যে সাংঘাতিক পিশাচের আগমন ঘটেছিল, ইতিমধ্যেই সে পুনরায় পাতালের অতল অন্ধকারে তলিয়ে গিয়েছে। সত্যি বাবা অতুল প্রসাদ, তোমার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আজ কেবলমাত্র তোমার জন্যই আমাদের এই গ্রামের মানুষেরা রক্ষা পেল। পরিমল বাবুর কাছেও আমার কৃতজ্ঞতার শেষ নেই। আজ শুধুমাত্র তার জন্যই তোমার সন্ধান আমি পেয়েছিলাম। সুধাময় বাবু, আজ থেকে আপনাদের গ্রামের প্রতিটি মানুষ সম্পূর্ণরূপে সুরক্ষিত, আর কখনোই ওই সাংঘাতিক পিশাচের কবলে পড়ে আপনাদের গ্রামের মানুষজন কিংবা গবাদি পশুদের মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে না। রাত্রি এখন প্রায় শেষের দিকে। আপনি বরং এই সংবাদখানি গ্রামের সকল গ্রামবাসীকে জানিয়ে দিন। তারাও বড় স্বস্তি পাবে, বড় আনন্দ পাবে এ কথা জেনে। হ্যাঁ বাবা, তুমি একেবারে ঠিক কথাই বলেছ। একটা যেন ঝড় বয়ে গেল আমাদের গ্রাম জুড়ে। চরম শত্রুর অদৃষ্টেও যেন এমন বিপদ ঘনিয়ে না আসে, এই কামনা করি। পরের দিন সকাল হলে সমস্ত চকচন্দনপুরের মানুষ আনন্দের উৎসবে সামিল হলো। সেই গ্রাম থেকে বেশ কয়েক মাইল দূরের একটি প্রত্যন্ত গ্রামের বনাঞ্চল থেকে উদ্ধার করা হলো একজন অপরিচিত অজানা সাধকের আধ খাওয়া অর্ধভুক্ত ছিন্ন ভিন্ন মরদেহ। অতুল প্রসাদ সেই মৃতদেহ পর্যবেক্ষণ করে জানালো যে এই হলো সেই সাধক যে নিজের শক্তি বৃদ্ধির জন্য যে পিশাচকে জাগিয়ে তুলেছিল চকচন্দনপুরের শ্মশানে। পিশাচ পাতাল প্রবেশ করার পূর্ব মুহূর্তে তার নিজের উপাসককেই শেষ করে তবেই প্রবেশ করেছে। এই জন্য বোধহয় বলে, যেমন কর্ম তেমন ফল। উপযুক্ত কাজের যথাযথ শাস্তি পেয়েছিল সেই শয়তান সাধক। কিন্তু ওই যে কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো, সেক্ষেত্রেও
ঠিক তাই হয়েছিল। সব কিছুর পর চারিদিকে নেমে এলো চিরতরের শান্তি। কেমন লাগলো আজ আমাদের নিবেদন? যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।